সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণী গণিত। তো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী গণিতের ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে সেটা। নবম দশম শ্রেণীর গণিতের প্রথম ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখো, আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে খেয়াল করো, এখানে হলো বাস্তব সংখ্যা। তো আমরা চলে যাব বাস্তব সংখ্যা এবং এখানে আজকে আমাদের প্রথম যে আলোচনা সেটা আমরা করব। তো খেয়াল করো, আমরা চলে আসলাম অধ্যায় 1 বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে আমরা ইংরেজিতে রিয়েল নাম্বারস বলতে পারি। তো এখানে দেখো, আমরা যদি একটু দেখি, এখানে বেশ কিছু আমাদের লেখা রয়েছে, এই লেখাগুলো তোমরা তোমাদের মতো করে পড়ে ফেলবে, ঠিক আছে? আমরা চলে যাব এরপরে। দেখো, এরপর আমাদের কি রয়েছে, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তো ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস। তো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস যদি আমরা খেয়াল করি, আমরা চিত্রটা একটু দেখে আসি প্রথমে। দেখো, এখানে এটা হলো আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তো বাস্তব সংখ্যাকে প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা মূলদ, একটা হলো অম্লদ। একটা মূলদ, একটা হলো অম্লদ। মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার আমাদের তিন ভাগে ভাগ করা হয়, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক, আর শূন্যকে সার্বজনীন বলা হয়। আর ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা মৌলিক, একটা এক, আর একটা হলো যৌগিক, ঠিক আছে? এইভাবে ভগ্নাংশের দিক থেকে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তো সেখানে সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। আর দশমিক ভগ্নাংশের ভিতরে সসীম, অসীম, আর সর্বশেষ অম্লদ সংখ্যা। তো অম্লদ সংখ্যা এখানে অসীম, অনাবৃত, দশমিক। তো এইটাই হলো তোমাদের মূলত দশমিক বলো বা বাস্তব সংখ্যা বলো, তার ক্লাসিফিকেশন, তার যে শ্রেণী বিন্যাস। এবার আমরা একটা একটা করে উপর থেকে এটার বিস্তারিত দেখবো। আমরা চলে আসলাম উপরে। এবার দেখো, ফার্স্ট আমাকে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কি একটু খেয়াল করি। দেখো, বলা হয়েছে 1, 2, 3 বা 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। একটু ভালো ক্লিয়ার ভাবে বলি। দেখো, স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, আবার এটাকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি। এখন কথা হলো ধনাত্মক কেন বলি। তো খেয়াল করো, আমরা জানি সাধারণত কোনো একটা সংখ্যা, যেমন 9 লিখি, 9, 2 বা 3, এই জাতীয় যে কোনো সংখ্যা হোক না কেন, তার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটাকে আমরা প্লাস বলি। কি বলি? প্লাস। প্লাস মানে হলো ধনাত্মক। এই জন্য কিন্তু এই কথাটা এখানে বলা হয়েছে। এবার দেখো, 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা। এই 2, 3, 5, 7 এগুলো হলো মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9 ইত্যাদি যৌগিক সংখ্যা। এখন কথা হলো, মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, সেগুলো আমরা দেখবো। তবে তার আগে আমাদের বাস্তব সংখ্যাটা কাকে বলে সেটা আমরা একটু এক নজরে দেখে আসি। খেয়াল করো, আমি এখানে দিয়েছি যে বাস্তব সংখ্যা হলো, একটু খেয়াল করো, বাস্তব সংখ্যা হলো একটি বিস্তৃত সেট যা বিভিন্ন প্রকার সংখ্যা ধারণ করে। অন্যভাবে যদি আমরা এটাকে একটু বলি, তাহলে সকল প্রকার মূলদ এবং অমূলদ সংখ্যাকে আমরা কি বলতে পারি? বাস্তব সংখ্যা বলতে পারি। এবার কথা হলো আমাদের মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা। তো খেয়াল করো, মৌলিক সংখ্যা মানে হলো এক এবং ওই সংখ্যা। কি বললাম? এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো গুণনীয়ক না থাকে, তাহলে তাকে আমরা কি বলতে পারি? মৌলিক সংখ্যা বলতে পারি, ঠিক আছে? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক আমাদের থাকবে না, তো তাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। এবার কথা হলো যৌগিক সংখ্যা, তাহলে কাকে বলবো? তো যৌগিক সংখ্যা হলো এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো আমাদের গুণনীয়ক থাকবে, তাকে বলতে পারি যৌগিক সংখ্যা। আরো যদি ক্লিয়ার ভাবে বলি, এক এবং ওই সংখ্যা ছাড়া যে সংখ্যাকে ভাগ করা যায় না নিঃশেষে, তাকে বলা হবে মৌলিক। আর যে সংখ্যাকে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হবে যৌগিক। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটাও বুঝতে পেরেছো। এবার আমরা আসি নিচে। দেখো কি বলা হয়েছে। বলা হয়েছে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। দুইটা স্বাভাবিক সংখ্যা আর যদি গসাগু এক হয়, যেমন যদি আমরা একটু বলি, মনে করো এখানে আছে কত? 2, এখানে আছে কত? 3, তাহলে 2 এবং 3 আমরা যদি এটা গসাগু করি, দেখো গসাগু মানে কি? মিল। তো এখানে দেখো কোনো কি মিল আছে? 2, 3 এর মধ্যে কোনো মিল আছে? কিছুই মিল নাই, তার মানে বলতে পারি এখানে হলো এক মিল আছে। এবার দেখো বলা হয়েছে যেমন 6 ও 35 পরস্পর সহমৌলিক। ঠিক একইভাবে 2 আর 3 সহমৌলিক, একইভাবে 3,5 সহমৌলিক, একইভাবে 3,17 সহমৌলিক, ঠিক আছে? আচ্ছা, এবার আসি পূর্ণ সংখ্যা। দ্বিতীয় যে ক্লাসিফিকেশন সেটা হলো
পূর্ণ সংখ্যা। তো দেখো এখানে বলা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন কথা হলো অখণ্ড সংখ্যা কোনগুলো একটু খেয়াল করি। মনে করো আমি এখানে লিখলাম এই একটা বৃত্ত দিলাম, আমি এখানে একটা বৃত্ত আঁকলাম। তো বৃত্ত আঁকানোর পরে মাঝখান দিয়ে আমরা 4টা ভাগ করে ফেললাম। তাহলে আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো এই সম্পূর্ণ বৃত্তটাকে কিন্তু আমরা চার অংশ ভাগ করছি এবং সম্পূর্ণ বৃত্তটাকে আমরা 1 বলতে পারি। তার মানে কি বলতে পারি যে আমাদের 1/4 ভাগ একটা, তারপরে 1/3 ভাগ একটা, আর 1/2 ভাগ একটা, আর একটা 1/1 ভাগ একটা। তো এটা দ্বারা আমি বোঝাতে চাচ্ছি এই 1 দ্বারা মূলত কিন্তু সম্পূর্ণটাকে বোঝাতে চাচ্ছি, 1 দ্বারা মূলত সম্পূর্ণটাকে বোঝাতে চাচ্ছি। আর সম্পূর্ণ মানে হলো আমি 1 দ্বারা বোঝাতে চাচ্ছি, আর এক একটার জন্য যে সংখ্যা সেটা আমরা এখানে জাস্ট দিয়ে রাখছি। তো দেখো এটা কিন্তু একটা খণ্ড সংখ্যা, এটা হলো খণ্ড সংখ্যা, অর্থাৎ আমাদের ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো থাকে সেটাকে আমরা বলতে পারি খণ্ড সংখ্যা। আর যেগুলো সাধারণভাবে 3, 4, 5 এইভাবে থাকে এগুলোকে বলি আমরা অখণ্ড সংখ্যা। আশা করি এটাও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসি। যেমন দেখো এখানে এখন এক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যা মাইনাস ফিগারেও হতে পারে, প্লাস ফিগারেও হতে পারে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এবার আসে ভগ্নাংশকে। দেখো পি বাই কিউ আকারে যদি কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলবো? ভগ্নাংশ বলবো, ঠিক আছে। পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। এখানে একটা শর্ত আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিউ সমান সমান, কিউ মানে কি বলতে পারি এখানে? লব নাকি হর? হর, অবশ্যই কি হর। তাহলে কিউ সমান হর, অর্থাৎ হরটা কখনোই আমার শূন্য হবে না, কিন্তু লব আমার শূন্য হতে পারে, ঠিক আছে। লব আমার শূন্য হতে পারে, সরি লব আমার শূন্য হবে না। আবার কি বলা হয়েছে এখানে? হরটাও আমার 1 হতে পারবে না। যদি একটু ক্লিয়ার করে বলি, দেখো আমার এখানে নোটটা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে আমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, আর এখানে একটা সাইড দেওয়া রয়েছে এটা সমান সমান শূন্য হতে পারবে না, আবার এটা সমান সমান আমার 1 হতে পারবে না, ঠিক আছে। যদি একটু ক্লিয়ার করে বলি, খেয়াল করো, কিউ সমান সমান কিন্তু শূন্য হতে পারবে না। এখানে কিন্তু মানে কিউ নিচে কিন্তু আমার শূন্য হতে পারবে না, আর উপরে কিন্তু আমার 1 হতে পারবে না। এই শর্তটা বাদে বাকি যদি থাকে 1/1, তাহলে এটা একটা আমরা ভগ্নাংশ বলতে পারি। তারপরে 1/2, এটা আমরা একটা ভগ্নাংশ বলতে পারি। এবার দেখো কিউ এবং পি নিঃশেষে বিভাজ্য নয়। যেমন দেখো এখানে রয়েছে 1/2, 3/2, -5/3, 4/6। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে আমাদের এখানে 1/1 এটা কিভাবে আসলে আমাদের ভগ্নাংশ হলো? দেখো এটা একভাবে আমরা ভগ্নাংশ বলতে পারি। সেটা কিভাবে? দেখো আমরা যখন কোনো সংখ্যাকে শুধুমাত্র 1 লিখি, আমরা জানি স্বাভাবিকভাবে তার নিচে একটা 1 রয়েছে। যদি আমাদের এরকম প্রকাশ করা লাগে, ভালোভাবে বলি, যদি এরকম প্রকাশ করা লাগে তাহলে একভাবে বলতে পারি, অন্যথায় কিন্তু আমরা এটা বলতে পারি না। তবে আমরা চেষ্টা করো এটা না করতে, অর্থাৎ আমরা নিঃশেষে বিভাজ্য না হয়। যেমন মনে করো এখানে 2 থাকবে, এখানে 3 থাকতে পারে, বা এখানে 3 থাকবে, এখানে 2 থাকতে পারে। যদি আমরা ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে না, অর্থাৎ ভাগ করলে আমার দশমিকে চলে আসবে। এবার দেখো এরপরে কোন সাধারণ ভগ্নাংশ, কোন ভগ্নাংশ পি বাই কিউ এর ক্ষেত্রে পি লেস দ্যান কিউ হলে ভগ্নাংশটিকে প্রকৃত ভগ্নাংশ, পি গ্রেটার দ্যান কিউ হলে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যদি আমরা একটু ক্লিয়ার করে বলি, খেয়াল করো, মনে করো এখানে 5 লিখলাম, এখানে 7 লিখলাম, এখানে 8 লিখলাম, এখানে 3 লিখলাম। দেখো আমরা যদি উপরেরটা বড় হয় আর নিচেটা ছোট হয়, অথবা সরি আমি এটা দেখাই, আমাদের উপরটা যদি ছোট হয়, নিচেটা যদি বড় হয়, তাহলে এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। কি ভগ্নাংশ বলবো? প্রকৃত। আর যদি উপরটা বড় হয় নিচেটা ছোট হয় তাহলে আমরা এটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এবার ভগ্নাংশের আরো একটা ভাগ আছে, সেটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলবো? যখন একটা পূর্ণ সংখ্যা এবং সাথে আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, তখন আমি তাকে কি বলতে পারি? মিশ্র ভগ্নাংশ বলতে পারি। তো যদি খেয়াল করো এখানে যদি আমরা এরকম দিতাম 3/2, তাহলে কিন্তু এটা কোনোভাবেই হতো না, কারণ দেখো এই 3/2 কিন্তু প্রকৃত ভগ্নাংশ না। কিন্তু এখানে যদি আমরা উপরটা খেয়াল করতাম 2/3, তাহলে কিন্তু এটা আমাদের কি হতো। ওকে, আমাদের মিশ্র হতে শর্ত থাকতে হবে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ। এবার আসি মূলদ সংখ্যা।
দেখো বলা হয়েছে পি বাই কিউ আকারে কোন সংখ্যাকে মূল সংখ্যা বলা হয়। আমরা যদি কোন সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? মূল সংখ্যা বলতে পারবো। এবার দেখো যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা সেক্ষেত্রে আমার কিউ সমান সমান শূন্য হতে পারবে না। যেমন 3/1 এখানে সমান 3 বলতে পারি। আবার দেখো 11/2 সমান সমান 5.5 বলতে পারি। আবার দেখো 5/3 এটা সমান সমান 1.666 ইত্যাদি। আমাদের এগুলো হলো মূলদ সংখ্যা। এবার দেখো যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা। তাহলে আবারও বলি যে সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই আমাদের মূলত মূলদ সংখ্যা। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অঙ্ক করার সময় এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবার খেয়াল করো অম্লের সংখ্যা। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সহজ। এর উল্টোটা, এটার উল্টোটা। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে আমরা কি বলতে পারি? অম্ল সংখ্যা বলতে পারি। যেমন পি ও কিউ পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিউ সমান সমান আমার শূন্য হবে না। এটা খেয়াল করে, এখানে কিউ সমান সমান শূন্য হবে না। এখানেও ঠিক একই রুলস ছিল, এখানে ঠিক একই রুলস রয়েছে। তো সেই সংখ্যাকে অম্ল সংখ্যা বলা হয়। পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অম্ল সংখ্যা। যদি একটু খেয়াল করি আর একটু বলি, পূর্ণ বর্গ নয়। আচ্ছা আমাকে বলতো 1, 4, 6 এবং 9। তো খেয়াল করো এখানে আমি লিখছি 1, 4, 6, 9। আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি যে এখানে কোন কোন সংখ্যাটি মূলদ এবং কোন কোন সংখ্যাটি অম্লদ, তোমরা আমি জানি যে নিশ্চিন্তে বলবা যে স্যার এখানে 6 শুধুমাত্র অম্লদ সংখ্যা, বাকিগুলো হলো মূলদ সংখ্যা। যদি বলো কিভাবে, তাহলে আমি বলবো যে দেখো এখানে 1 আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 4 আমাদের পূর্ণবর্গ সংখ্যা, 9 আমাদের পূর্ণবর্গ সংখ্যা। যদি বলো কিভাবে, দেখো আমরা যদি 1 আর 1 গুণ করি, কত কত 1 এবং 1 যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের 1 হয়। দেখো আমরা 1 এবং 1 যদি গুণ করি আমাদের 1 হয়। আমরা 2 এবং 2 যদি গুণ করি আমাদের 4 হয়। আমাদের 3 এবং 3 গুণ করি আমাদের কত হয়? 9। কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের 6, এই 6 কিন্তু হচ্ছে না। তার মানে এই যে সংখ্যাটা, এটাকে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। আর পূর্ণবর্গ সংখ্যা যে সংখ্যাটা নয় তাকে আমরা অম্লদ সংখ্যা বলতে পারি। ঠিক আছে, যেটা আমরা একটু দেখলাম যে দেখো যেটা আমরা দেখলাম, তাহলে 6টাকে যখন আমরা বর্গমূল করব তখন কিন্তু এটা আর আমাদের পূর্ণ বর্গ সংখ্যা, আর যে বর্গমূল করলাম এখান থেকে তখন কিন্তু আর আমাদের মূলদ সংখ্যা হবে না। ঠিক আছে, এটা কিন্তু তখন অমূলদ সংখ্যা হবে। আবার একটু বলি, দেখো এই যে 6, এই 6টাকে যদি আমরা রুট করি তাহলে এটা হলো অমূলদ সংখ্যা, কিন্তু শুধুমাত্র 6 এটা কিন্তু আবার মূলদ সংখ্যা। ঠিক আছে, এবার আসি এরপরে। দেখো এবার খেয়াল করে দশমিক ভগ্নাংশ, দশমিক সংখ্যা। তো দেখো মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়। তো দশমিক ভগ্নাংশ কাকে বলে? এই যে মূলদ এবং অমূলদ সংখ্যাকে যদি আমরা দশমিক দিয়ে প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে দশমিক ভগ্নাংশ হয়। অর্থাৎ আমি আর একটু সহজভাবে বলি, দেখো এখানে কিন্তু আমাদের সিম্পল একটা অঙ্ক লিখি। আমরা একটা মনে করি অঙ্ক লিখুন 3। এখন অনেক সময় দেখবা বড় বড় শপে কেনাকাটার সময় বা ফোনে রিসার্চ করার সময় কিছুক্ষণ কথা বলার সময় দেখবা এরকম দেখা যায় আপনার ব্যালেন্স আছে 3.23 টাকা বা 23 পয়সা। আবার অনেক সময় বলে কোনো কিছু কেনাকাটা করার সময় অনেক সময় বলে যে 40.00 টাকা। ঠিক আছে, তো দেখো এই যখন দশমিকটা আমি দিলাম তো এটা কিন্তু এর মান কিন্তু আমার 40ই রয়েছে, এর বাইরে কিন্তু হয়নি। ওকে, এটা হলো একভাবে প্রকাশ করা যায়। আরো একভাবে কিভাবে প্রকাশ করা যায়, মনে করো আমি 5কে 2 দ্বারা ভাগ করছি, তো এটা ভাগ করার পরে যে সংখ্যাটা আসবে, যেমন মনে করো 2.5, তাহলে এই 2.5 কিন্তু মূলত দশমিক সংখ্যা। তো এখানে আর রয়েছে, তোমরা জাস্ট দেখে নিবা, অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো কথা হলো এই দশমিক সংখ্যা কিন্তু 2 রকম হতে পারে, একটা হলো সসীম দশমিক আর একটা হলো অসীম দশমিক। এখন সসীম দশমিক কাকে বলে আমরা একটু একটু খেয়াল করি। দেখো 4কে আমরা 3 দ্বারা ভাগ করছি, 1.333 এইভাবে পর্যায়ক্রমে আরো রয়েছে, যার কারণে এখানে বিন্দু দিয়ে সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা হলো অসীম দশমিক ভগ্নাংশ। আর আমরা যে মাত্র
একটু আগে এই যে 5/2 অর্থাৎ 5 কে 2 দ্বারা ভাগ করছি, সেখানে 2.5 হচ্ছে, এটা কিন্তু এর পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তার মানে এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ। তো এবার আসি এর নিচে, দেখো বলা হয়েছে অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম, আবৃত, দশমিক ভগ্নাংশ, এবার হলো আবৃত আর অনাবৃত, এটা আমরা একটু খেয়াল করব। তো তার আগে আমাকে সসীমটাকে একটু খেয়াল করতে হবে। বলছে সসীম দশমিক ভগ্নাংশ এবং অঙ্ক সংখ্যা সসীম হলে, দেখো সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলবো? যে অঙ্ক সংখ্যাগুলো আমাদের সসীম, আমরা জানি যেটা এই পর্যন্ত, নির্দিষ্ট পর্যন্ত, তাকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলবো। যেমন আমরা একটু আগে বললাম যে 0.52, 3.4, 1, 5, 2 এগুলো সসীম। এবার অন্যদিকে যদি আমরা আমাদের দশমিক ভগ্নাংশটা না জানি যে আসলে এরপরে কতগুলো রয়েছে, তো সেক্ষেত্রে আমরা ওটাকে বলতে পারি অসীম দশমিক ভগ্নাংশ। আবার দেখো অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে, কিছু অঙ্কের পুনরাবৃত্তি, যেমন মনে করো 2.23, 2.3, 2.3, এটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে সেটাকে বলতে পারি আমরা অসীম আবৃত দশমিক। অর্থাৎ এখানে কিন্তু 2.3 এছাড়া অন্য কোনো কিছু আসবে না, তাহলে এটা হলো আবৃত। আর যদি পুনরাবৃত্তি না হয় তাহলে সেটা হলো অনাবৃত। যেমন একটু খেয়াল করি, 122 কে 99 দিয়ে ভাগ করছি, 1.2323 এইভাবে হতে চলছে, তার মানে এটাকে আমরা বলতে পারি আবৃত। কি বলতে পারি? আবৃত। আর এবার আসি এই যে সংখ্যাটা, দেখো 5, 2, 3, 0, 5 ইত্যাদি ইঞ্জের মতো করে কিন্তু হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অনাবৃত। এবার খেয়াল করো বাস্তব সংখ্যা, বলেছে সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন নিচেগুলো খেয়াল করো, 0, +-1, +-2, +-3, তারপর √2, √3, √5, √7, এইগুলো কিন্তু আসলে মূলদ সংখ্যা, ঠিক আছে, বাস্তব সংখ্যা হিসেবে বলতে পারি। মূলদ সংখ্যাকেও আমরা বাস্তব হিসেবে বলি, অমূলদ সংখ্যাকেও আমরা বাস্তব সংখ্যা হিসেবে বলি। এখানে দেওয়া রয়েছে, একটু পড়ে নিবে। এবার দেখো বলেছে ধনাত্মক সংখ্যা, দেখো 0 থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে আমরা ধনাত্মক সংখ্যা বলি। আবার যদি একটু আরেকটু ভাবে বলি, যে সংখ্যার নিচে আমাদের মাইনাস ফিগার থাকে না, তাহলে সেটাকে আমরা ধনাত্মক সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারি। যেমন দেখো এখানে দেওয়া রয়েছে। এবার ঋণাত্মক, 0 অপেক্ষা সকল ছোট সংখ্যা, অর্থাৎ যার আগে আমাদের মাইনাস ফিগারটা থাকে, তাহলে সেগুলোকে আমরা কি বলতে পারি? ঋণাত্মক সংখ্যা। এবার কথা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, তাহলে 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। অঋণাত্মক মানে কি? অবশ্যই ধনাত্মক, তার মানে কি 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলতে পারি? অঋণাত্মক সংখ্যা বলতে পারি। এবার দেখো ইত্যাদি অঋণাত্মক সংখ্যা নিচে একটা চিত্র দেওয়া রয়েছে, যেটা আমরা ফার্স্ট আলোচনা করেছিলাম। এরপরে আছে উদাহরণ, এই উদাহরণ আমরা সামনে দিয়ে আলোচনা করব। আর এখানে একটা কাজ দেওয়া রয়েছে, বলেছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে 3/4, 5, -7 এইভাবে আমাকে সংখ্যাগুলোর অবস্থান দেখাও। অর্থাৎ এই 3/4 এটা কি? এটা হলো ভগ্নাংশ। কোন ভগ্নাংশ? প্রকৃত না অপ্রকৃত সেগুলো। 5 এটা কি? একটা স্বাভাবিক সংখ্যা। তারপরে -7 এটা কি? এটা হলো ঋণাত্মক সংখ্যা। তারপর √13 এটা হলো কি? আমার অমূলদ সংখ্যা। তারপর 0, 1 এভাবে এই সংখ্যাগুলো আসলে কি সেটা আমাকে দেখাতে হবে। তো আমি বলতেছি 0 হলো স্বাভাবিক সংখ্যা, 1 স্বাভাবিক সংখ্যা, 9/7 এটা হলো অপ্রকৃত সংখ্যা, 12 স্বাভাবিক সংখ্যা, 2.4/5 এটাকে বলি মিশ্র ভগ্নাংশ বা মিশ্র সংখ্যা, মিশ্র ভগ্নাংশ বলি। তারপরে দেখো 1.1234 এটা হলো আমার দশমিক ভগ্নাংশ। তারপরে 0.3। তারপর দেখো এখানে একটু খেয়াল করো, 2 এর পাওয়ারের মাথার উপর একটা ফুটা দেওয়া রয়েছে বা বিন্দু দেওয়া রয়েছে, 3 এর মাথা ঠিক একইভাবে বিন্দু দেওয়া রয়েছে। তো এই বিন্দুটার মানে হলো ওই সংখ্যাগুলো বারবার থাকবে, ওই সংখ্যাগুলো কি থাকবে? বারবার। যদি বলি কেমন, তো খেয়াল করো 0.3 এরপরে 2, 3, 2, 3, 2, 3 এভাবে বারবার থাকবে। তো যে সংখ্যাটা একইবার পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা কি বলি? আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি এই কাজের উত্তর তোমরা পেয়ে গেছো। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হবে এরপরে যে পৃষ্ঠা 4 পৃষ্ঠা এখান থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।